পৃথিবীতে কিভাবে প্রাণ এলো? হয় মনে মনে, নয়তো প্রকাশ্যে। আমাদের সকলের মনেই এই প্রশ্ন কোনো না কোনো সময় উকি দেয়। কিন্তু বিজ্ঞান কিভাবে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে? একসময় পৃথিবী ছিল শুধুই তপ্ত লাভা আর ধূলিকণার এক গোলক, যেখানে প্রাণ ছিল এক অসম্ভব কল্পনা। কিন্তু তারপর শুরু হলো এক অবিশ্বাস্য রূপান্তর। সমুদ্রের তলদেশের রাসায়নিক বিক্রিয়া থেকে কিভাবে রূপান্তরিত হয়েছিল প্রথম এককোষী ব্যাকটেরিয়া, আর তারপর বিভাজিত হতে হতে এই বিশাল প্রাণীজগৎ। বিজ্ঞানীদের মতে আজ আমাদের শিরায় যে রক্ত বইছে তার উৎস লুকিয়ে আছে কোটি কোটি বছর আগের সেই আদিম মহাসাগরের অন্ধকারে। আর এই সকল রহস্য উদ্ঘাটন করতে হলে আমাদের দেখতে হবে সমুদ্রের তলদেশে আসলে কি ঘটেছিল। দেখতে হবে সেই ক্ষুদ্র ব্যাকটেরিয়াদের গল্প, যারা বিষাক্ত ধোঁয়াকে বদলে দিয়েছিল আমাদের বেঁচে থাকার অক্সিজেনে। আমরা হারিয়ে যাব এমন এক পৃথিবীতে যা 15 মিলিয়ন বছর ধরে ছিল বরফের এক বিশাল কারাগার। সাক্ষী হব সেই মাহেন্দ্রক্ষণের, যখন প্রথম কোনো সাহসী মাছ সমুদ্র ছেড়ে ডাঙায় পা রেখেছিল। আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে যাবে ঈগলের সমান বড় ফড়িং আর নেকড়ের সমান বড় বিচ্ছু। আর এই সব কিছুর শেষে আমরা পৌঁছাবো এমন এক সময়ের দ্বার প্রান্তে, যেখানে মাটি কাঁপিয়ে আবির্ভাব ঘটতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের। কসমিক অ্যাডভেঞ্চারের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগতম। পৃথিবী গ্রহটি মাত্রই জন্ম নিয়েছে। দূর থেকে দেখতে সজীব মনে হলেও আসলে এখনো প্রাণহীন। ধূলির ঝড় থেকে কিভাবে এত বড় গ্রহ গঠিত হলো তা আপনারা অলরেডি এর আগের এপিসোডে দেখেছেন। পাথুরে গ্রহের জন্ম তো দেখলেন, কিন্তু এখানে প্রাণ এলো কি করে? উল্কাপিণ্ডগুলো এই গ্রহের গঠনের সময় থেকে বৃষ্টির মতো আছড়ে পড়ছে। কিন্তু এখন 380 কোটি বছর আগে এই আক্রমণ আরো তীব্র হচ্ছে। তারা আগেই গ্রহে পানি নিয়ে এসেছে, কিন্তু তারা সাথে করে আরো কিছু বহন করে আনছে, জীবনের বীজ। দেখুন, উল্কাপিণ্ডগুলো গলে যাচ্ছে, তারা কার্বন বহন করে আনছে। আদিম প্রোটিন, মহাকাশ থেকে আসা অ্যামিনো অ্যাসিডগুলো মহাসাগরের একদম তলদেশে পৌঁছে যাচ্ছে। সেখানে অন্ধকার, সূর্যের আলো 300 মিটারের বেশি নিচে পৌঁছাতে পারে না, এবং তাপমাত্রা হিমাঙ্কের খুব কাছাকাছি। এটি নিশ্চয়ই কোনো মরীচিকা। পানির নিচে ধোঁয়া নির্গতকারী স্তূপের একটি শহর। এটি ধোঁয়া নয়, এটি এক ধরনের গরম তরল। সমুদ্রের পানি ভূত্বকের ফাটল দিয়ে পৃথিবীর ভেতরে প্রবেশ করেছে এবং যাওয়ার পথে উত্তপ্ত হয়ে খনিজ ও গ্যাস সংগ্রহ করেছে। এই শক্তিশালী মিশ্রণটি আবার মহাসাগরে ফিরে আসছে এবং এই টাওয়ারগুলো তৈরি করছে। এর সাথে যোগ হয়েছে উল্কাপিণ্ড থেকে আসা সেই সব খনিজ এবং রাসায়নিক। আমাদের চারপাশের এই পানি এখন একটি রাসায়নিক স্যুপে পরিণত হচ্ছে। এটি আণুবীক্ষণিক জীবে পরিপূর্ণ। এই এককোষী ব্যাকটেরিয়াগুলোই পৃথিবীতে জীবনের আদি রূপ। আমরা এই গ্রহ গঠনের একটি চূড়ান্ত মুহূর্ত প্রত্যক্ষ করছি। জীবন শুরু হয়েছে, কিন্তু তারপর লক্ষ লক্ষ বছর ধরে আর কিছুই পরিবর্তন হয় না। কোনো অগ্রগতি নেই, বিবর্তনের কোনো পদক্ষেপ নেই, শুধুমাত্র এককোষী ব্যাকটেরিয়া। কিন্তু দাঁড়ান, এই এককোষী ব্যাকটেরিয়া এখানে গঠিত হলো কিভাবে? খুব মনোযোগ দিয়ে দেখুন।
380 কোটি বছর আগে পৃথিবী যখন ছিল এক ভয়ঙ্কর নরককুণ্ড, যেখানে প্রাণের কোনো নামগন্ধ ছিল না, ঠিক সেই সময় আকাশের তাণ্ডব থেকে বৃষ্টির মতো ঝরে পড়া উল্কাপিণ্ডগুলো মহাসাগরের বুকে বয়ে নিয়ে এলো কার্বন আর অ্যামিনো অ্যাসিডের মতো জীবনের মৌলিক উপাদান। সমুদ্রের একদম তলদেশে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেখানে আগ্নেয়গিরির ফাটল থেকে বের হওয়া ফুটন্ত গরম পানি আর বিষাক্ত গ্যাসের সংমিশ্রণে তৈরি হলো এক অদ্ভুত রাসায়নিক স্যুপ। এই তপ্ত স্যুপের ভিতরেই ভাসছিল কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর ফসফরাসের বিচ্ছিন্ন সব পরমাণু। আলাদাভাবে এরা ছিল মৃত বালু কণার মতো নিথর, কিন্তু আগ্নেয়গিরির প্রচণ্ড উত্তাপ এই পরমাণুগুলোর ওপর এক জাদুকরী শক্তি হিসাবে কাজ করল। প্রচণ্ড তাপ আর চাপের মধ্যে এই পরমাণুগুলো একে অপরের সাথে ধাক্কা খেতে খেতে বিশেষভাবে জোড়া লেগে তৈরি করল জীবনের প্রথম একক, যাকে বলে নিউক্লিওটাইড। নাইট্রোজেন আর কার্বন মিলে তৈরি করল নাইট্রোজেন বেজ। তার সাথে যুক্ত হলো শর্করা বা সুগার আর ফসফেট। এরপর হাজার হাজার নিউক্লিওটাইড একে অপরের হাত ধরে তৈরি করল এক দীর্ঘ শিকল, যার নাম দেওয়া হলো আরএনএ। মনে হচ্ছে এই ঘটনাগুলো হয়তো সুসংগঠিতভাবে হয়েছে, মোটেও না, কোটি কোটি বছর লেগেছে। নিউক্লিওটাইডের শিকল কিন্তু এমনি এমনি বা একদিনেই তৈরি হয়নি। সহজভাবে বলতে পারেন এটা একটা ধাক্কাধাক্কির বা আকর্ষণের ফল। কিন্তু এই উপাদানগুলো কেন একে অপরের সাথে মিশল বা যুক্ত হলো? পরমাণুর কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ আর বাইরে ঘোরে নেগেটিভ চার্জ। যেমন চুম্বকের তো জীবন নেই, তবুও এর এক অদ্ভুত ক্ষমতা আছে আকর্ষণ বা বিকর্ষণ করার। চুম্বকের যেমন উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, তেমনি এই পরমাণুগুলো একে অপরের বিশেষ আকর্ষণে বা টানে ছটফট করছিল। সমুদ্রের তলদেশের সেই প্রচণ্ড তাপ আর চাপ ছিল আসল জাদুকর। এই তাপ পরমাণুগুলোকে প্রচণ্ড গতিতে একে অপরের গায়ে আছড়ে ফেলল। যখনই তারা যথেষ্ট কাছে চলে এলো, তখনই চুম্বকের মতো একে অপরের সাথে জোড়া লেগে গেল। এটা কোটি কোটি বছর ধরে হয়েছে। হ্যাঁ, বিজ্ঞান এমনটাই বলছে। একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করা যাক। ধরুন আপনার কাছে একটি ঝুড়ি ভর্তি কয়েক হাজার প্লাস্টিকের ব্লক আছে, যেগুলোর প্রতিটির গায়ে ইংরেজি বর্ণমালার এক একটি অক্ষর লেখা। আপনি ঝুড়িটি জোরে ঝাঁকিয়ে মেঝের ওপর সব অক্ষর ছড়িয়ে দিলেন। প্রথমবার বা 100 বার বা 1000 বার চেষ্টা করলে দেখা যাবে অক্ষরগুলো মেঝেতে সব এলোমেলো হয়ে পড়ে আছে, যাতে তেমন কোনো অর্থ নেই। কিন্তু আপনি যদি এই একই কাজ কোটি কোটি বছর ধরে প্রতিদিন কয়েক লাখ বার করতে থাকেন, তবে একদিন হঠাৎ দেখবেন মেঝেতে পড়ে থাকা কয়েকশো অক্ষরের ভিড়ে অন্তত 4-5টি অক্ষর মিলে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়ে গেছে, যেমন লাভ বা স্কাই। আরএনএর জন্মটাও ছিল ঠিক তেমন। অসংখ্য অণু-পরমাণু কোটি কোটি বছর ধরে একে অপরের সাথে ধাক্কা খেতে খেতে একদিন একটি অর্থপূর্ণ নকশা বা কোড তৈরি করে ফেলল। আর এই কোড হুবহু নিজের নকল বা কপি বানাতে শুরু করে। আলাদা অবস্থায় এগুলো ছিল নিছক পরমাণু, তবে সুন্দর বিন্যাসে এটি হয়ে উঠল প্রাণের বীজ। আরএনএ ছিল শিকলের এক পাশ এবং সহজে ভেঙে যেত, তাই এটি আরও সুসংগঠিত হয়ে গঠন করল দুই পাশে পেঁচানো শক্ত মইয়ের মতো গঠন। হ্যাঁ, এটাই ডিএনএ। কিন্তু অস্থিতিশীল পরিবেশে এরা বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। এটা অনেক বিশদ একটা বিষয়। এই অল্প সময়ে আমরা এর থেকে আরও গভীরে প্রবেশ করতে পারছি না, কারণ আমাদের আরও সামনে এগোতে হবে। দ্রুত যেতে হবে সেই ডাইনোসরের সময় পর্যন্ত। যাই হোক, এই ডিএনএকে কোষে রূপান্তর করতে একটি ঘর দরকার, যেখান থেকে তারা বিচ্ছিন্ন হবে না, বরং বড় হতে থাকবে। সমুদ্রের তলদেশের প্রচণ্ড তাপ আর চাপে কার্বন আর হাইড্রোজেন পরমাণুগুলো যখন লম্বা শিকলের মতো জোড়া লাগে, তখন তারা ফ্যাটি অ্যাসিড তৈরি করে। তেলের ফোঁটা যেমন পানির সাথে মেশে না, বরং ছোট গোল গোল বল তৈরি করে ভেসে থাকে, এই চর্বিগুলো ঠিক সেভাবেই ছোট ছোট বুদবুদ বা ঘর তৈরি করেছিল। ডিএনএ এই ফ্যাটি অ্যাসিডে আশ্রয় নেওয়া শুরু করলো। এই ফ্যাটি অ্যাসিড যখন ডিএনএ ঘিরে ধরা শুরু করলো, তখনই মহাবিশ্বের ইতিহাসে ঘটে গেল সেই শ্রেষ্ঠ মহাবিস্ময়। কিন্তু শুধু ঘর হলেই তো হবে না, ঘর চালানোর জন্য দরকার দক্ষ শ্রমিক।
ডিএনএ তার চারপাশের সেই রাসায়নিক স্যুপ থেকে টেনে নিল ভাসমান অ্যামিনো অ্যাসিডগুলোকে। ডিএনএর ভেতরে গঠন হওয়া সংকেত অনুযায়ী এই অ্যামিনো অ্যাসিডগুলো একে অপরের সাথে বিশেষভাবে জড়া লেগে তৈরি করল এক অদ্ভুত জাদুকরী অণু, যাকে আমরা বলি প্রোটিন। এই প্রোটিনগুলোই ছিল কোষের আসল চালিকা শক্তি। কেউ মেরামত করল ফ্যাটি অ্যাসিডের দেয়াল, কেউ বাইরের জগৎ থেকে টেনে আনলো শক্তি, আবার কেউ ব্যস্ত হয়ে পড়ল ডিএনএর হুবহু নকল বা কপি বানাতে। যখনই এই ডিএনএ, ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন এই তিনজন একসাথে মিলে একটি দল হিসেবে কাজ শুরু করলো, তখনই এটি নড়াচড়া শুরু করলো এবং আমরা একে নাম দিলাম সেই এককোষী ব্যাকটেরিয়া। বিজ্ঞান অনুযায়ী আপনারা যদি প্রাণের উৎপত্তি সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান, তবে এই বিষয়গুলো পড়তে পারেন: অ্যাবায়োজেনেসিস, মলিকুলার বায়োলজি, অর্গ্যানিক কেমিস্ট্রি, সেল বায়োলজি। এই তো জন্ম নিল পৃথিবীর প্রথম জীবিত সন্তান, একটি এককোষী ব্যাকটেরিয়া। এটি ছিল সজীব, যা নড়তে পারত এবং চারপাশের রাসায়নিক স্যুপ থেকে পুষ্টি সংগ্রহ করে শক্তি তৈরি করতে পারত। প্রাণের এই জয়যাত্রাকে টিকিয়ে রাখতে এই ব্যাকটেরিয়াটি তার ভেতরের মাস্টার কোডটি হুবহু কপি করে নিজের শরীরটাকে মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ করে ফেলল। একটি ব্যাকটেরিয়া থেকে তৈরি হলো দুটি নতুন জীবন্ত ব্যাকটেরিয়া। এভাবেই একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এই পদ্ধতিতে কোটি কোটি বছর ধরে বংশবৃদ্ধি করে তারা পুরো মহাসাগরে নিজেদের রাজত্ব ছড়িয়ে দিল। আর এভাবেই পাথর আর মৃত রাসায়নিকের ভেতর থেকে শুরু হয়েছিল জীবনের এক অনন্ত মহাযাত্রা। বড় বড় প্রাণীদের দেখতে হলে আমাদের সময়ের সাথে আরও সামনে এগিয়ে যেতে হবে। আমরা ৩৫০ বছর আগের একটি অগভীর মহাসাগরের উপর দিয়ে ভ্রমণ করছি। এগুলো কি পাথর নাকি উদ্ভিদ? মনে হচ্ছে সমুদ্রের তলদেশ থেকে পামন গাছের বনের মতো পেরে উঠছে। প্রতিটি হলো জীবন্ত ব্যাকটেরিয়ার পাহাড়, এক একটি কলোনি, যাদের বলা হয় স্ট্রোমাটোলাইট। যেন জাদুর মতো এই ব্যাকটেরিয়াগুলো সূর্যালোককে খাদ্যে রূপান্তরিত করছে। এই প্রক্রিয়াটিকে বলা হয় সালোক সংশ্লেষণ। এটি সূর্যের শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড এবং পানিকে গ্লুকোজে পরিণত করে, যা শর্করার একটি সাধারণ রূপ। এটি পৃথিবীতে তৈরি হওয়া প্রথম শর্করা। এই জাদুকরী রূপান্তর হতে একটি উপজাত গ্যাস নির্গত হয়, যার নাম অক্সিজেন। পানির নিচে স্ট্রোমাটোলাইটগুলো ধীরে ধীরে মহাসাগরকে অক্সিজেনে ভরিয়ে দিচ্ছে। এবং দেখুন, এটি পানির লোহার কণাগুলোকে মরিচায় রূপান্তরিত করছে। ঠিক যেমন চিনি বা লবণ পানিতে মিশে থাকে, তেমনি লোহার কণাও মিশেছিল। এটি সমুদ্রের তলদেশে জমা হয়ে লোহা সমৃদ্ধ শিলা তৈরি করছে। একদিন আমরা এগুলো দিয়েই সেতু, জাহাজ এবং আকাশচুম্বী দালান তৈরি করব। কিন্তু এই মুহূর্তে ঢেউয়ের উপরে অক্সিজেন বায়ুমণ্ডলকে বদলে দিচ্ছে। এই স্ট্রোমাটোলাইটগুলো পৃথিবীর জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করছে। এগুলো ছাড়া কার্যত কোনো জীবন্ত প্রাণের অস্তিত্ব থাকত না। আমরা যখন পরবর্তী শ্বাস নেব, তা সম্ভব হবে এই প্রাচীন ব্যাকটেরিয়ার কলোনিগুলোর কারণেই। পরবর্তী ২ বিলিয়ন বছর ধরে অক্সিজেনের মাত্রা বাড়তেই থাকে। গ্রহের ঘূর্ণন ধীর হওয়ার সাথে সাথে দিনগুলো আরও লম্বা হতে থাকে। এখন দিনগুলো অন্তত ১৬ ঘন্টা স্থায়ী। ১৫০ কোটি বছর আগে, গ্রহের জন্মের প্রায় ৩০০ কোটি বছর পর, এবং এখনো কোনো জটিল জীবন নেই, কোনো উদ্ভিদ নেই, ডাইনোসর নেই, কোনো মানুষ নেই। কিন্তু পৃথিবীর এমন কিছু আছে যা অন্য কোনো গ্রহের নেই, সবকিছু বদলে দেওয়ার মতো একটি শক্তি। আমাদের গ্রহ একটি সুন্দর নীল বল, যার মাঝে মাঝে আগ্নেয় দ্বীপ রয়েছে এবং রয়েছে আদিম জীবনের আবাসস্থল। কিন্তু ১৫০ কোটি বছর আগে এমন কিছু পরিবর্তন ঘটছে যা পৃথিবীর জীবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পৃথিবীর গভীরের প্রচণ্ড উত্তাপে ভূত্বক বিশাল সব প্লেটে ভাগ হয়ে নড়তে শুরু করল। এভাবে গড়ে উঠল মহামহাদেশ রোডিনিয়া। কিন্তু তারপর এই শান্ত পৃথিবী হঠাৎ উত্তাল হয়ে উঠল। রোডিনিয়া ভেঙে টুকরো টুকরো হতে শুরু করল। শুরু হলো এক মহা বিপর্যয়। আগ্নেয়গিরির ধোঁয়ায় তৈরি অ্যাসিড বৃষ্টি শিলাগুলোতে প্রচুর কার্বন আটকে ফেলল।
বায়ুমণ্ডলে কার্বন কমে যাওয়ায় পৃথিবী তার তাপ ধরে রাখার ক্ষমতা হারালো। তাপমাত্রা নেমে গেল -50 ডিগ্রিতে। 3 কিলোমিটার পুরো বরফের চাদরে ঢাকা পড়ে পুরো গ্রহ হয়ে উঠল এক বিশাল তুষার গোলক। দীর্ঘ 15 মিলিয়ন বছর পৃথিবী ছিল এক হিমায়িত কারাগার। কিন্তু এই কারাগারও চিরস্থায়ী ছিল না। বরফের নিচ থেকে আগ্নেয়গিরিগুলো অনবরত কার্বন ডাই অক্সাইড পাম্প করতে লাগলো। যেহেতু সব পাথর বরফে ঢাকা, তাই গ্যাস শোষণ করার কোনো পথ ছিল না। ফলে কার্বন বায়ুমণ্ডলে জমে পৃথিবীকে আবারও উত্তপ্ত করতে শুরু করলো। শুরু হলো বরফ গলার এক রোমাঞ্চকর প্রক্রিয়া। বরফ গলার সময় সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে তৈরি হওয়া হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে গিয়ে বায়ুমণ্ডলে অক্সিজেনের এক মহা বিস্ফোরণ ঘটালো। 15 মিলিয়ন বছরের ঘুম ভাঙার পর পৃথিবী জেগে উঠছে এক নতুন জায়গায়। এখন 600 মিলিয়ন বছর আগে, এবং দিনগুলো এখন প্রায় 22 ঘন্টা দীর্ঘ। এর সাথে প্রচুর পানি যুক্ত হয়ে জীবনের জন্য এক উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। গ্রহটি জমে যাওয়ার আগে আদিম ব্যাকটেরিয়া মহাসাগরে জন্ম নিয়েছিল, কিন্তু তারা কি মানব ইতিহাসের চেয়ে 75 গুণ দীর্ঘ একটি তুষারযুগ কাটিয়ে বেঁচে থাকতে পারত? স্থলে তো সম্ভব নয়। আমাদের উচিত হবে তাদের মহাসাগরে খোঁজা। এখন 540 মিলিয়ন বছর আগে অক্সিজেনে ভরা মহাসাগরে সেই আদিম ব্যাকটেরিয়াগুলো বিবর্তিত হয়েছে। মুষ্টিমেয় কিছু নিশ্চয়ই সেই প্রচণ্ড ঠান্ডাতে টিকেছিল। এখন সর্বত্র উদ্ভিদ দেখা যাচ্ছে, এবং আরও কিছু। মনে হচ্ছে এক ধরনের বর্মধারী স্লাগ। এদের বলা হয় উইওয়াক্সিয়া। এরা নতুন প্রজন্মের জটিল বহুকোষী জীব। অক্সিজেনের বর্ধিত মাত্রা প্রাণীদের বড় হতে এবং হাড়ের কঙ্কাল তৈরি করতে সাহায্য করছে। এখানে আছে ওর্ম, স্পঞ্জ এবং এগুলো ট্রাইলোবাইট। এরা পতঙ্গ, লবস্টার, এমনকি বিচ্ছুর দূরসম্পর্কের আত্মীয়। মহাসাগরের জীবন আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া থেকে বিবর্তিত হয়ে এই ধরনের দানবীয় জীবে পরিণত হচ্ছে। এটি হল অ্যানোমালোক্যারিস। এটি প্রায় 60 সেন্টিমিটার দীর্ঘ। দেখুন এর বড় চোখ, ক্ষুরধার দাঁত এবং ধরার উপযোগী অঙ্গ প্রত্যঙ্গ। অ্যানোমালোক্যারিসকে কেবল তার শিকার বেছে নিতে হয়। ট্রাইলোবাইটটি নিজেকে রক্ষা করতে পারছে না, তার নরম পেটটি অরক্ষিত। এগুলো হলো পিকায়া। এরা মাত্র কয়েক সেন্টিমিটার দীর্ঘ, কিন্তু এদের শরীরে হয়তো ইতিহাসের প্রথম মেরুদণ্ড আছে। লক্ষ লক্ষ বছর ধরে এই সাধারণ কাঠামোটি সেই মেরুদণ্ডে পরিণত হবে, যা আমাদের সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। মহাসাগরের গভীরের প্রাণীগুলো কেন এত অদ্ভুত আর বড় হয়? মহাসাগরের এই অবিশ্বাস্য প্রাণীদের নিয়ে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আমরা মহাসাগরে গিয়েছিলাম জীবন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখার অপেক্ষায়, কিন্তু তার পরিবর্তে আমরা জীবনে ভরপুর এক জগৎ পেলাম, যেখানে ট্রাইলোবাইটরা খাবার খুঁজছে এবং দানবেরা ঘুরে বেড়াচ্ছে। প্রাণীগুলো পরিচিত রূপ নিতে শুরু করেছে। মহাসাগর যদি জীবনে ভরপুর থাকে, তবে ডাঙায় কি ঘটছে? সেখানে নিশ্চয়ই অকল্পনীয় বিস্ময়, অদ্ভুত প্রাণী এবং অবিশ্বাস্য উদ্ভিদ অপেক্ষা করছে। আমরা এখন 460 মিলিয়ন বছর আগে ডাঙায় জীবনের খোঁজ করছি। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। অক্সিজেনের মাত্রা বর্তমানে আমাদের নিঃশ্বাস নেওয়া মাত্রার কাছাকাছি। স্থলভাগ গাছপালা এবং প্রাণীতে ঢাকা থাকার কথা, কিন্তু শৈবালের কিছু অংশ ছাড়া এখানে তেমন কিছুই নেই। এর একমাত্র কারণ হল সূর্য। এটি প্রাণঘাতী বিকিরণ দিয়ে ভূপৃষ্ঠকে আঘাত করছে। মহাসাগরে আমরা যে জটিল জীবন দেখেছি তা ডাঙায় টিকে থাকতে পারবে না, কিন্তু বায়ুমণ্ডলের 50 কিলোমিটার উপরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। যখন অক্সিজেন সূর্যের বিকিরণের সাথে মিলিত হয়, তখন এটি ওজোন নামক অন্য ধরনের গ্যাসে পরিণত হয়। এটি গ্রহের চারপাশে একটি কম্বল তৈরি করছে।
এই ওজোন স্তর সূর্যের প্রাণঘাতী বিকিরণ শোষণ করে নিচ্ছে। 120 মিলিয়ন বছর ধরে এটি ঘন হতে থাকে এবং আরও বেশি বিকিরণ রুখে দেয়। ওজোন স্তর ছাড়া ডাঙায় জীবনের অস্তিত্বই থাকত না। এখন বিকিরণ থেকে সুরক্ষিত হয় ডাঙায় জীবন বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। ওই দেখুন, ছোট শৈবাল সদৃশ পিণ্ডগুলোই আমাদের প্রথম স্থলজ উদ্ভিদ, এবং তারা আরও বেশি অক্সিজেন নির্গত করছে। অক্সিজেনের মাত্রা দ্রুত বাড়ছে। একদল বিজ্ঞানীরা এখানে একটি উল্লেখযোগ্য আবিষ্কার করবেন, যা বর্তমান কানাডার এলসিমিয়ার দ্বীপের একটি প্রত্যন্ত উপত্যকা। তারা টিকটালিক নামক এক অদ্ভুত মাছের জীবাশ্ম খুঁজে পাবেন। এরা ঘাড় নড়াচড়া করতে পারে, যা তাকে নিজেকে উপরে তুলতে সাহায্য করে। অবশেষে এই প্রথম সমুদ্র থেকে স্থলে জীবনের প্রথম পদক্ষেপ। সে ডাঙায় উঠে আসছে। এটি তার পাখনাগুলো ব্যবহার করছে পায়ের মতো এবং পানি থেকে বাইরে বেরিয়ে আসছে। 15 মিলিয়ন বছর ধরে এই প্রাণীগুলো, যাদের টেট্রাপড বলা হয়, তারা বিবর্তিত হচ্ছে। তাদের অঙ্গ প্রত্যঙ্গ আরও শক্তিশালী হচ্ছে এবং তারা পানির বাইরে বেশি সময় কাটাচ্ছে। $360 মিলিয়ন বছর আগে তারা ডাঙাকেই তাদের ঘর বানিয়ে নেয়। এই ধরনের প্রাণী থেকেই সমস্ত চতুষ্পদ মেরুদণ্ডী প্রাণী বিবর্তিত হবে। ডাইনোসর, পাখি, স্তন্যপায়ী এবং অবশেষে আপনি ও আমি। পরবর্তী এপিসোডে আমরা দেখতে চলেছি ডাইনোসররা কিভাবে এলো, কিভাবে পৃথিবী রাজ করলো, আবার ধ্বংস হয়ে গেল, আর তারপরেই দেখব আমরা মানুষেরা কিভাবে এলাম।